আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব কোয়ান্টাম পরমাণু মডেল যেটা আর হচ্ছে বোর পরমাণু মডেল। এই দুই মডেল নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং এই দুই মডেল নিয়ে আমাদের যত সমস্যা আছে আমরা সবগুলো আজকে সমাধান করব। বোর পরমাণু মডেল এবং হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার যে জায়গাটা, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, সেটা আমাদের এই বোর পরমাণু মডেলের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আপনারা যারা ক্লাসে আছেন আশা করি আমাদের এই জায়গায় আমি যেভাবে আপনাকে বোঝাবো সেটা আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আপনি একটু ভালো মতো খেয়াল করেন আর আপনার ফ্রেন্ড সার্কেল যারা এখনো ক্লাসে নেই মেনশন কিংবা শেয়ার করে তাদেরকে জানিয়ে দেন। হ্যাঁ, একটা ক্লাসে আপনার অনেক কিছু শেখার থাকে, জানার থাকে। আপনি হয়তো অনেক জায়গায় ক্লাস করেছেন, কোয়ান্টাম তত্ত্ব না পড়েই কিংবা আপনার প্লাঙ্কের সমীকরণ না বুঝেই আপনি বোর পরমাণু মডেলটি পড়েছেন। তবে আমি খুব বেশি এগুলো নিয়ে ডিটেলস বলবো না, আমি বোর পরমাণু মডেল ডিটেলস বলবো, যতটুকু দরকার আপনাকে ঠিক ততটুকু আমি পড়াবো। হ্যাঁ, আপনাকে আমি বলবো না ফিজিক্স স্যার এটা আপনাকে পড়িয়ে দিবে। তো শুরু করছি আমরা গুণগত রসায়নের আজকে তৃতীয় লেকচার। ঠিক আছে, এর আগে আমাদের দুটি লেকচার হয়ে গিয়েছে, তৃতীয় লেকচারে সকলকে স্বাগত। তো ধরেন আমাদের কাছে একটা বস্তু আছে, তো আমি বস্তুটা লেখার আগে আমি আপনাকে কোয়ান্টাম তত্ত্ব, তো এই কোয়ান্টাম তত্ত্বটা দিয়েছে কে বলেন তো? ম্যাক্স প্লাঙ্ক দিয়েছেন, ম্যাক্স প্লাঙ্ক। তো কোয়ান্টাম তত্ত্ব দিয়েছে ম্যাক্স প্লাঙ্ক 1901 সালে। তাহলে কোয়ান্টাম তত্ত্ব দিয়েছে ম্যাক্স প্লাঙ্ক 1901 সালে। তো কোয়ান্টাম তত্ত্বের ক্ষেত্রে ম্যাক্স প্লাঙ্ক বলেছেন যে কোন একটা বস্তু বা কণা থেকে যখন শক্তির শোষণ বা বিকিরণ হয়, ধরেন এটা একটা আমাদের কি বলেন তো বস্তু, তো এই বস্তু থেকে যদি আমাদের শক্তির শোষণ কিংবা বিকিরণ হয় তাহলে শোষকটা হবে ক্ষুদ্র ক্ষুদ্র স্টাইলে। ঠিক আছে, ধরেন এইভাবে চলতে থাকবে বা কণা আকারে যাবে, এইভাবে কি হবে, এভাবে আমাদের শক্তি কি হলো, বিকিরণ হলো। তাহলে এটাকে আমরা আচ্ছা এটাকে আমরা বললাম হচ্ছে শক্তির শোষণ। ঠিক আছে, আবার যদি আর বিকিরণটা হয় তবে বিকিরণটা আমি আপনাকে এভাবে দেখতে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বললাম হচ্ছে শক্তির কি বলেন তো বিকিরণ। তাহলে একটা হলো শক্তির শোষণ আর একটা হচ্ছে আমাদের কি বলেন তো শক্তির বিকিরণ। তো এই যে শক্তির শোষণ এবং শক্তির বিকিরণ এগুলো কিভাবে হয়? এগুলো হয় ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে। কিভাবে? ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে। তাহলে শক্তির শোষণটা কেমন হয়? ক্ষুদ্র ভাবে বা ক্ষুদ্র ক্ষুদ্র, মানে ছোট ছোট আকারে কি হবে, শক্তির শোষণ বা বিকিরণ হবে। এরপর যদি আমি আপনাকে দেখাই যে শক্তির শোষণ বা এগুলো হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র হয়, কিন্তু কথা হচ্ছে দেখেন আমি কিন্তু কন্টিনিউয়াস দেখাই, দেখেন এটা কিন্তু কন্টিনিউয়াস না। ঠিক আছে, অর্থাৎ এরা নিরবিচ্ছিন্ন হয় না। এখানে আমাদেরকে আরো একটা কথা মাথায় রাখতে হবে যে শক্তির শোষণ বা বিকিরণ কি হয় না বলেন তো, নিরবিচ্ছিন্ন হয় না। তাহলে আমরা মনে রাখবো শক্তির শোষণ হয় কিংবা বিকিরণ যখন হয় কোন একটা বস্তু কণা থেকে, তাহলে সেটা নিরবিচ্ছিন্ন হয় না এবং এটা কি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে হয়। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে কোয়ান্টাম তত্ত্বের ক্ষেত্রে, কোয়ান্টাম তত্ত্বের 2 নম্বর কথা হচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র যখন আকারে হয় তাহলে আমরা বললাম যে শক্তির শোষণ, শক্তির শোষণ বা বিকিরণ ক্ষুদ্র ক্ষুদ্রভাবে হয় বা ক্ষুদ্র ক্ষুদ্রভাবে হয় এবং তা নিরবিচ্ছিন্ন হয় না। এটা তো আমরা আগে থেকেই জানি, আমরা তো প্রথম শিক্ষার্থী এটা বলেছি, নিরবিচ্ছিন্ন ভাবে হয় না। তো এখন কথা হলো এটা দুই ভাবে হতে পারে, 1 নম্বর এবং 2 নম্বর মনে রাখবেন। এটা হচ্ছে আমাদের তো আমরা বললাম যে শক্তির শোষণ বা বিকিরণ ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে হয় এবং তা নিরবিচ্ছিন্ন ভাবে হয় না। তাহলে এইখানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কোয়ান্টা আকারে হয়। কি আকারে হয় বলুন তো? কোয়ান্টা বা কোয়ান্টাম আকারে হয়, অথবা আপনি মনে রাখবেন হলো কি ফোটন।
তো এই কোয়ান্টা আর ফোটন সম্পর্কে আমি আপনাকে যদি কিছু কথা বলি। কোয়ান্টা মানে হচ্ছে খুবই ক্ষুদ্র, আর ফোটন, আমরা যখন টিনের ঘরে শুয়ে থাকি অনেক সময়, তখন দেখবেন টিনের ঘরে যদি ফুটা থাকে, তখন দেখবেন যে একটা আলোক রশ্মি আপনার শরীরে এসে পড়ছে, এবং ওইখানে আপনার মনে হয় যে খুবই মানে অনেকগুলো বালু কণা নাচানাচি করতেছে, কিন্তু আসলে ওগুলোই হচ্ছে আমাদের ফোটন বা আলোর কণা। এবং ওই মুহূর্তে আমাদের মনে হয় যে আমরা আলোকে যেন খালি চোখে দেখছি, ঠিক আছে। তাহলে ধরেন আমি একটা টিনের ঘর, এটা মনে করেন একটা টিন, আর এই একটা ফুটা মনে করেন। তো দেখবেন যে ফুটাতে এইভাবে এইভাবে আলো যাচ্ছে। হ্যাঁ, দেখবেন যে এইভাবে অসংখ্য আলো বা ক্ষুদ্র ক্ষুদ্র কণা এখানে পড়ছে, আপনার এখানে আপনি পড়ছে, এইভাবে কিন্তু পড়তে থাকবে, ঠিক আছে। তাহলে এই টিনের ফুটা দিয়ে যখন আমরা আলো কোনো কিছুকে দেখতে পাচ্ছি, সেটাকে আমরা কি বলবো বলেন তো, যে ফোটন। তাহলে এটাকে আমরা বলবো হলো ফোটন। তাহলে আলোর ফোটন বা ফোটনকে বলা হয় আলোর প্যাকেট। এটাকে আমরা কি বলবো বলেন তো, ফোটন বা আলোর প্যাকেট। তাহলে আমাদের এটা হলো 2 নম্বর। 3 নম্বর যদি আমরা যাই, 3 নম্বর যদি আমি আপনাকে শেখানোর চেষ্টা করি, 3 নম্বরে মনে রাখবেন, যখন এই যে শক্তির শোষণ বা বিকিরণ ঘটছে, শক্তির শোষণ বা বিকিরণ ঘটছে, শোষণের সময় একভাবে যায় এবং বিকিরণের সময় আরেক ভাবে যায়। তো যখন শক্তির শোষণ ঘটে, তখন এখানে আমরা এদের শক্তির পরিবর্তন হয়। শক্তির পরিবর্তনটাকে আমরা বলবো হচ্ছে ডেল ই সমান সমান, আমরা মনে রাখবো এখানে যে E2 মাইনাস হলো E1। এটা হচ্ছে আমাদের উচ্চ শক্তি স্তর, আর এটাকে আমরা বলবো হচ্ছে কি বলেন তো, নিম্ন, এটা হচ্ছে U1। তো ধরেন এইখানে যখন আমাদের শক্তির শোষণ ঘটছিল, তখন এটা ছিল আমাদের কি বলেন তো, E1। এইখানে হচ্ছে আমাদের এটা ছিল E2, বাট এইখানে আমাদের এটাই ছিল E2, আর এটা ছিল আমাদের কি E1। তো এখানে আমরা সরাসরি বলতে পারি ডেল ই সমান সমান কি E2 মাইনাস E1, অথবা আমরা বলতে পারি যে ডেল ই সমান সমান হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণকে আমরা এইখানে এভাবে দেখাতে পারি। এখান থেকে না দেখায় আমি আপনাকে এই পাশে দেখাই। এই পাশে দেখেন, আমি আপনাকে এখানে বলে দিতে পারি যে ই সমানুপাতিক হলো নিউ, ঠিক আছে। ই সমানুপাতিক কি বললাম, নিউ। অথবা ই সমানুপাতিক চিহ্ন উঠে গেলে এখানে একটা ধ্রুবক বসে, সেটা হচ্ছে এইচ, প্লাঙ্কের ধ্রুবক, এবং এটি হলো আমাদের কি বলতো, নিউ। তো এটা হচ্ছে এনার্জি বা শক্তি, এটা হচ্ছে আমাদের এনার্জি বা শক্তি সমান সমান হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক গুণন হচ্ছে আলোর কম্পাঙ্ক। দেখেন এই যে আলোটা যখন এখান থেকে এখানে যায়, কাঁপতে কাঁপতে যেতে যায়, তাহলে এখানে একটা কি আছে বলেন তো, কম্পাঙ্ক আছে। এই কম্পাঙ্কটাকে আমরা বলতেছি হচ্ছে এখানে কি, নিউ। তাহলে এইচ নিউ, তাহলে শক্তি সমান সমান আমরা কি জানবো, এইচ নিউ। তো এইচ এর মানটা নিয়ে আমাদের অনেকেরই সমস্যা হয়। এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10⁻27 আর্গ সেকেন্ড, ঠিক আছে। কিন্তু এই 1 আর্গ মানে আপনি কত জানেন, এটা তো আপনার আগে থেকে জানার কথা। যদি না জানেন, তাহলে 1 আর্গ, 1 আর্গ মানে মনে রাখবেন হচ্ছে 10⁻, কি বলেন তো, 7। কত, 10⁻, কি 7, 10⁻⁻7। যাক, তো এইখানে যদি আপনি এইভাবে চিন্তা করেন, তাহলে এখানে দেখেন 6.626 ইন্টু 10⁻⁻27 ইন্টু 10⁻, কত, -7 বা +7, যাই হোক 10⁻7 একটু +7 হবে। হ্যাঁ, তো এইখানে আমাদের যখন পরবর্তী যাবো, আমরা লিখবো 6.626 ইন্টু 2টা 10-এর মধ্যে একটা -27, আর গুণের জন্য প্লাস, না এটা মাইনাসই হবে। তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমি এখানে ভুল লিখতেছিলাম মনে হয়, তাহলে মনে রাখবেন যে 1 আর্গ মানে হলো 10⁻⁻7। হ্যাঁ, এটা মাথায় রাখলেই হবে। তো আর্গের জন্য আমি বসেছি 10⁻, কত, -7, আর এখানে আমাদের আছে কি তাহলে বলেন তো, সেকেন্ড। তো এখানে আমরা কিন্তু এটা আমরা শিখতেছি যে 1 জুল, এটা মানে হচ্ছে 1 জুল সমান সমান এত কি বলেন তো, আর্গ। তাহলে 1 আর্গ মানে হচ্ছে কত, এত জুল। এই জায়গা থেকে আমরা করতে পারি, তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে -34 জুল সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের আশা করি বুঝছি। এরপরে যদি আমি আপনাকে বলি যে বোরের পরমাণু মডেল, আপনি যদি এতটুকু বোঝেন কোয়ান্টাম পরমাণু বা বলবিদ্যায়, তাহলে আপনার পরবর্তীতে বুঝতে পারবেন।
আচ্ছা, এই যে আমাদের জায়গাটা, তাহলে এই যে জায়গাটার ক্ষেত্রে আমরা জানতেছি যে কোয়ান্টাম তত্ত্ব বা ম্যাক্স প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব, সেটা 1901 সালে দিয়েছিলেন। তাহলে আমি এখান থেকে শক্তির শোষণ বিকিরণ শিখলাম, প্লাঙ্কের ধ্রুবকের যে জায়গাটা এটা শিখতে পারতেছি, এবং আমরা বুঝলাম যে শক্তির শোষণ এবং বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে হয় না। শক্তি যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তখন শক্তির শোষণ কিংবা বিকিরণ শব্দটি আমরা শিখছি, হ্যাঁ, শক্তির শোষণ বা বিকিরণ হয়। আচ্ছা, নেক্সট আমরা আর কিছু জিনিস শেখার চেষ্টা করবো। নেক্সট আমরা আর কিছু জিনিস শিখি, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল শিখবো এবার। এই কোয়ান্টাম তত্ত্বের কিছুটা প্রয়োগ আমরা বোর পরমাণু মডেল দেখতে পাবো। হ্যাঁ, এখানে যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর কিছুটা গুরুত্ব আমরা বোর পরমাণু মডেলে দেখে নিতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা শিখবো হচ্ছে বোর পরমাণু মডেল। পরমাণু মডেলের নাম হলো বোর পরমাণু মডেল। এই মডেলটা কিন্তু নতুন কোনো মডেল নয়, এই মডেলটা একটি সংশোধিত মডেল। এই মডেলটি রাদারফোর্ড পরমাণু মডেলকে সংশোধন করেই দেওয়া হয়েছে, বা রাদারফোর্ড পরমাণু মডেলের উপর ভিত্তি করে কি করা হয়েছে, বোর পরমাণু মডেল দেওয়া হয়েছে। কত সালে বলেন তো বোর পরমাণু মডেল দেওয়া হয়? 1913 সালে, নাকি? তো এই পরমাণু মডেলটা দিয়েছেন যে ডেনমার্কের বিজ্ঞানী, ওনার বাড়ি ছিল ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে, এবং উনি একজন পদার্থবিজ্ঞানী। হ্যাঁ, তো নিলস বোর এই পরমাণু মডেলটা দেন। তো এই বোরের পরমাণু মডেলে আমাদের মোট 3টি স্বীকার্য শিখতে হবে। কয়টি বলেন তো? 3টি। একটা হচ্ছে শক্তি স্তর বিষয়ক, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের কক্ষপথ বিষয়ক বা শক্তি স্তর বিষয়ক, একটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ বিষয়ক, আর একটা মডেল হচ্ছে আমাদের শক্তির বিকিরণ বিষয়ক। তাহলে আমরা মোট 3টা স্বীকার্য এখান থেকে শিখবো। স্বীকার্য 3টা আমি লিখি এবং তারপরে এই 3টাকে আমি বিশ্লেষণ করব। তাহলে প্রথমত আমরা লিখবো হচ্ছে স্বীকার্য 1। স্বীকার্য 1, তাহলে প্রথম স্বীকার্য। তারপরে আমরা শিখবো হচ্ছে স্বীকার্য 2। হ্যাঁ, তাহলে এখানেই আমি লিখে দিব 3টায় স্বীকার্য 2। তারপরে হচ্ছে আমাদের আরেকটা স্বীকার্য আমরা শিখবো, সেটা হচ্ছে স্বীকার্য 3। এখানে দেখাইতে, তাহলে আমি নিচে বুঝাইতে পারবো। তাহলে স্বীকার্য হচ্ছে আমাদের প্রথমত 3। তো দেখেন স্বীকার্য 1-এর ক্ষেত্রে বলা হয়েছে যে কক্ষপথ বা শক্তি স্তর বিষয়ক, এগুলা অনেকে মনে রাখতে পারি না আমরা, এই জন্য সংক্ষেপে মনে রাখবো শক্তি কক্ষপথ বা শক্তি স্তর বিষয়ক। এই একটা স্বীকার্য, এগুলা অনেকেই প্যারা নিয়ে নেয়, এই জায়গায় কোনো প্যারা নেই, আর কিছু নেই, মুখস্থ করার কিছু নেই, বুঝতে হবে। এরপরে মনে রাখবো হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ, মনে রাখবো কৌণিক ভর বেগ বিষয়ক। আচ্ছা, এরপরে আমরা মনে রাখবো হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ বিষয়, শক্তির শোষণ বা বিকিরণ বিষয়। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের 3টা কি বলেন তো স্বীকার্য। এই হচ্ছে 3টা বোরের পরমাণু মডেলের স্বীকার্য। আচ্ছা, তাহলে বোর পরমাণু মডেলের যে 3টা স্বীকার্য দেওয়া আছে, এই 3টা স্বীকার্যের মধ্যে আমাদের যে জিনিসগুলো জানা লাগবে, যে কক্ষপথ বা শক্তি স্তর বিষয়ক। আমরা যখন রাদারফোর্ড পরমাণু মডেল পড়েছিলাম তখন আমরা শিখেছিলাম যে ইলেকট্রনগুলো নির্দিষ্ট কিছু বৃত্তাকার কক্ষপথে বা বৃত্তাকার কক্ষপথে কি করে, পরিভ্রমণ করে বা ভ্রমণ করে। ঠিক আছে, তো আমরা ওইখানে শিখছিলাম যে বৃত্তাকার কক্ষপথে কি করবে, ইলেকট্রনগুলো ভ্রমণ করবে। হ্যাঁ, বৃত্তাকার, ধরেন এটা একটা বৃত্তাকার কক্ষপথ, দেখেন আমি বৃত্ত কিন্তু অনেক ভালো আঁকাইছি। তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এটা একটা নিউক্লিয়াস, একে কেন্দ্র করে ইলেকট্রনগুলো কি করবে, বৃত্তাকার কক্ষপথে ঘুরবে। এটা হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের একটি স্বীকার্য ছিল, কিন্তু এই কথাটা সত্য নয়। বোর এটিকে সংশোধন করে বললেন যে যখন ইলেকট্রনগুলো পরিভ্রমণ করবে তখন নির্দিষ্ট ব্যাসার্ধের কিছু কক্ষপথে কি করবে যাবে। তাহলে এই নির্দিষ্ট ব্যাসার্ধর যে কক্ষপথ বা শক্তি স্তর ইলেকট্রন ঘোরার জন্য আছে, সেটিকে আমরা তখন বলবো হচ্ছে কি বলেন তো অরবিট বা অরবিটাল বা শক্তি স্তর।
তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধের যে পথটা আমরা পাবো ইলেকট্রন ঘোরার জন্য সেটিকে আমরা বলবো হচ্ছে কক্ষপথ বা শক্তি স্তর। ঠিক আছে, তো এইখানে আমরা এই জায়গাটা এখন দেখব। তাহলে নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথ বিশিষ্ট, তো এইখানে যখন ইলেকট্রনগুলো ঘুরবে, ইলেকট্রন যখন ঘুরবে, ঠিক আছে, তখন ইলেকট্রন যখন আমাদের এখানে ঘুরবে তখন আমাদের কক্ষপথটা স্থির থাকবে। তাহলে আমি কথাগুলো বলি, আপনি বোঝেন। তাহলে আমরা এখানে স্বীকার্যটাকে এভাবে লিখবো যে নির্দিষ্ট ব্যাসার্ধের, নির্দিষ্ট ব্যাসার্ধের, তাহলে ব্যাসার্ধটা কি থাকবে বলেন তো? ধরেন এই যে এখান থেকে এটা হচ্ছে একটা কি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে আমি আর নির্দিষ্ট করে দিলাম। নির্দিষ্ট ব্যাসার্ধের কিছু কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরবে, ঠিক আছে, এবং ইলেকট্রনগুলো যখন ঘুরবে তখন শক্তি স্তর, ইলেকট্রন যখন ঘুরে, ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি ঘোরে, তখন শক্তি স্তরটার কি হবে না, কোনো পরিবর্তন হবে না। শক্তি স্তর তখন স্থির থাকে, কি থাকবে তখন শক্তি স্তর স্থির থাকে। কথাটি আশা করি বুঝছি। তাহলে আমরা বলবো যে নির্দিষ্ট ব্যাসার্ধের কিছু কক্ষপথে ইলেকট্রন যখন ঘুরবে, ইলেকট্রন যখন ঘুরবে, ঠিক আছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে তখন শক্তি স্তরটা কি থাকবে, স্থির থাকবে। ইলেকট্রনের নড়াচড়া হবে কিন্তু শক্তি স্তরের কি হবে না, কোনো নড়াচড়া হবে না। তাহলে ধরেন আমি আরো একটা শক্তি স্তর এখানে আঁকাই দিলাম 2 নাম্বার, এরপরে আমি আরেকটা শক্তি স্তর আঁকালাম 3টা। আমি চাইলে আরো একটি শক্তি স্তর এখানে দেখাই দিতেই পারি আপনাকে, ঠিক আছে, এই হলো কি শক্তি স্তর। তাহলে এই যে শক্তি স্তর গুলো আছে, এই শক্তি স্তর গুলোর একটা নাম দেওয়া থাকে। এই শক্তি স্তর গুলোকে আমরা ছোটবেলায় জানতাম, এটা হচ্ছে কে শক্তি স্তর, এটা এল শক্তি স্তর, এটা এম কে এল, এটা হচ্ছে এম, আর লাস্টেরটা কি হচ্ছে আমাদের বলেন তো, এন নাকি? তাহলে যখন ইলেকট্রন গুলো ঘুরে তখন হয় কে শক্তি স্তরে অথবা এল শক্তি স্তরে অথবা এম শক্তি স্তরে অথবা কি এন শক্তি স্তরে ঘুরে। তাহলে এইখানে এন এর মান কিন্তু 1, এই শক্তি স্তরটা হচ্ছে 1 নম্বর শক্তি স্তর, এইখানে এন এর মান হলো 2। আচ্ছা, এরপরে শক্তি স্তরে হচ্ছে n = 3, আর এরপরে শক্তি স্তরটা হচ্ছে আমাদের n = 4। তাহলে এই হচ্ছে আমাদের কি মোট 4টি শক্তি স্তর আমরা দেখাইলাম। এরকম মোট 7টি শক্তি স্তর দেখানো যায়। এরকম আমাদের মোট কয়টি, 7টি, ঠিক আছে। তাহলে কে এল এম এন ও পি, দেখেন 1 2 3 4 5 6 7, ঠিক আছে, 4টা 3টা করে না 7টা। এই 7টা শক্তি স্তরে আমরা এখন পর্যন্ত জানি এবং প্রত্যেকটা শক্তি স্তরে আলাদা আলাদা নাম আছে। তো ওই বিষয়ে আমি পরে আসতেছি। তো আমি আপনাকে এখান থেকে বললাম এই জায়গাটা। তো দেখেন এই যে শক্তি স্তরগুলো যখন সৃষ্টি হচ্ছে তখন ইলেকট্রন দেখেন এই পথে ঘুরতে ঘুরতে, এই যে নিউক্লিয়াসটা আছে, যখন ইলেকট্রনটা এই পথে ঘুরছে, ঠিক আছে, ইলেকট্রনটা যখন কি আমাদের এই পথে ঘুরছে, যে এটাতে ঘুরছে অথবা এটাতে ঘুরতেছে অথবা এটাতে ঘুরতেছে, কখনো যদি এরা জাম্প করতে চায়, ধরেন এইখান থেকে ইলেকট্রন মানে এই কক্ষপথে ইলেকট্রন ঘুরতে ঘুরতে এই কক্ষপথে যাইতে চায়, অথবা এই কক্ষপথে ঘুরতে ঘুরতে ইলেকট্রনটা এই কক্ষপথে যাইতে চায়, অথবা এই কক্ষপথে যদি যাইতে চায়, তাহলে এদের যখন যাবে তাহলে শক্তির শোষণ ঘটবে। তাহলে আমরা মনে রাখবো নিম্ন নিম্ন শক্তি স্তর থেকে, কোন শক্তি স্তর থেকে, এটা হচ্ছে 2 নম্বর স্বীকার্য, যে ইলেকট্রন গুলো কি করবে বলেন তো, আচ্ছা সরি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্বীকার্য। হ্যাঁ, 1 নম্বর স্বীকার্যটা আর একটু বাকি আছে, এই বিষয়ে আমি আপনাকে বলি যে শক্তি স্তরে যখন ইলেকট্রন গুলো ঘোরে তখন একটা নির্দিষ্ট কৌণিক ভরবেগের অ্যাপ্লাই করে। তাহলে এখানে 2 নম্বর স্বীকার্য হচ্ছে যে কৌণিক ভরবেগ বিষয়, ঠিক আছে, এবং এরা যখন ঘোরে তখন হচ্ছে এরা হচ্ছে h/2π, এই সরল গুণিতক কিভাবে ঘোরে, h/2 কি 2π এর সরল গুণিতক আকারে ঘোরে। তো এইখানে আমাদের ঘোরার জন্য লাগবে হচ্ছে সূত্রটা হচ্ছে mvr তখন হচ্ছে সরল গুণিতক মানে হচ্ছে nh/2 কি 2π, কিন্তু কন্ডিশন ইজ দ্যাট n এর মান হবে হচ্ছে 1 2 অথবা কি বলতো 3, এভাবে চলতে থাকবে, 1 2 অথবা কি 3, এই পর্যায়ক্রমে চলতে থাকবে। কিন্তু কখনো দেখবেন না যে আপনার এখানে n এর মান হচ্ছে 1.5 2.5 বা 3.5, এরকম কিন্তু কখনোই হবে না। তাহলে n এর মানটা হবে একদম পূর্ণ সংখ্যার এবং সরল গুণিতক হতে হবে। তাহলে এইখানে ঘোরার সময় আমাদের যে সূত্রটা লিখছি সেটা হচ্ছে mvr = ns/কি 2π। তাহলে m হচ্ছে এখানে ইলেকট্রনের ভর, m এখানে কি বলেন তো
ইলেকট্রনের ভর, এগুলো আমরা 19 পড়ছি। এম হচ্ছে ইলেকট্রনের ভর। আচ্ছা, ভি হচ্ছে আমাদের গতিবেগ। ইলেকট্রনের কি বলেন তো, বা গতিবেগ, ইলেকট্রনের গতিবেগ। আর এইখানে যে আমাদের আরটা আছে, এখানে যে আমাদের কি আছে, আরটা আছে, সেটা হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। কক্ষপথের কি বলেন তো, ব্যাসার্ধ বা ব্যাসার্ধ। হ্যাঁ, আর এনটা হচ্ছে আমাদের কত নাম্বার কক্ষপথে সে অবস্থান করছে তার মান। আর এইচ এর মান তো আমরা জানি যে 6.626 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। আচ্ছা, এই পর্যন্ত যেহেতু আমরা জানি, তাহলে 102 নম্বর কক্ষপথের যে শিকার্যটা ছিল সেটাও শেষ। এখন আমরা 3 নম্বরের ক্ষেত্রে যাই। তো আমি বলেছিলাম যে শক্তির স্তর 1 থেকে, যদি এটা 1 নম্বর শক্তি স্তর, এটা 2 নম্বর শক্তি স্তর, এটা 3 নম্বর শক্তি স্তর, এবং কি 4 নম্বর শক্তি স্তর। তো শক্তি স্তরগুলো যখন পরিবর্তন হবে, বা ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাবে, তখন এর শক্তির শোষণ কিংবা বিকিরণ ঘটবে। ধরেন ইলেকট্রনটা যদি আমরা নিম্ন শক্তি স্তরে থেকে উচ্চ শক্তি স্তরে যাই, নিম্ন থেকে যদি কোন দিকে যায়, উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তির আমাদের কি ঘটবে বলেন তো, শোষণ ঘটবে। তাহলে আমরা বললাম যে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যায়, কিন্তু মনে রাখবেন যে ইলেকট্রন যখন এই জায়গা থেকে এই জায়গাতে যায়, তখন মাঝামাঝি কোনো জায়গায় কিন্তু থাকবে না। এইখান থেকে এই পর্যন্ত যাবে, এটা সত্যি, কিন্তু মাঝামাঝি থাকার কোনো সুযোগ নাই। আপনি একটা মই আকারে চিন্তা করতে পারেন এখানে, ঠিক আছে? দেখেন, আপনি যখন মই দিয়ে উপরের দিকে উঠবেন, তখন আপনি কি এই জায়গাতে, এই ময়ের এই জায়গায় পা দিলে এই জায়গাতে আপনাকে পা দিতে হবে, মাঝামাঝি কোনো জায়গায় পা দিতে পারবেন না, ঠিক আছে? আপনি মাঝামাঝি কোনো জায়গায় কি করতে পারবেন না, পা দিতে পারবেন না। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে শক্তির কোয়ান্টাইজেশন এর ধারণা। এটা কি বলেন তো, শক্তির কোয়ান্টাইজেশনের ধারণা। অর্থাৎ এক শক্তি স্তর থেকে পরের শক্তি স্তরে যখন আপনি যাবেন, তখন আপনি মাঝামাঝি জায়গাতে কি করতে পারবেন না, পা দিতে পারবেন না। তাহলে আমরা বললাম যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তির কি হয়, শোষণ ঘটে। এটাকে যদি আপনি E1 চিন্তা করেন, আর এটাকে যদি আপনি কি চিন্তা করেন, E2, তাহলে এখানে শক্তির যে পরিবর্তনটা হচ্ছে সেটাকে আমরা বলবো ডেল ই। কি বলবো বলেন তো, ডেল ই। তাহলে বড়টা আগে লিখতে হয়, লিখবো হচ্ছে E2 মাইনাস হচ্ছে E1। তো এটাকে আমরা এভাবে না দেখাই, কিভাবে দেখাই বলেন তো, যে ই সমান সমান আমরা বলি হচ্ছে এইচ নিউ। এবং শক্তিগুলো কি আমরা বলেছি নিরবিচ্ছিন্ন ভাবে যায় না, অর্থাৎ কম্পাঙ্ক আকারে যেহেতু যায়, শক্তিগুলো কিভাবে যায়, নিরবিচ্ছিন্ন আকারে যায় না, শক্তিগুলো কে যায়, কম্পাঙ্ক আকারে যায়। তাহলে এই নিউটা হচ্ছে আমাদের এখানে কম্পাঙ্ক, এই নিউটা হচ্ছে আমাদের এখানে কি বলেন তো, কম্পাঙ্ক। আর এইচ তো আমরা জানি প্লাঙ্কের ধ্রুবক, আর ই হচ্ছে কি, এনার্জি। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি। তারপরে ধরেন শক্তি স্তর থেকে যদি আমরা দেখি যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে আসি, এবার আমরা যাব হচ্ছে উচ্চ শক্তি স্তর থেকে কোন দিকে আসতেছে বলেন তো, কিছুক্ষণ আগে আমার এই শক্তি স্তর থেকে এই দিকে যাচ্ছিল নাকি, এবার আমরা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকে আসতেছি। তাহলে উচ্চ শক্তি স্তর থেকে যদি আমাদের কোন দিকে যায়, নিম্ন শক্তি স্তরের দিকে যায়, তাহলে শক্তির কি ঘটবে, শক্তির বিকিরণ ঘটবে। তাহলে আমরা মনে রাখবো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে শক্তির কি ঘটে বলেন তো, বিকিরণ ঘটে। ঘটে হলো বিকিরণ। এই বিকিরণটাকে যদি আমরা প্রকাশ করি, তাহলে আমরা বলবো হচ্ছে ডেল ই সমান হচ্ছে, এটা আমি বললাম এবার হচ্ছে E1, এটাকে আমি বললাম হচ্ছে কি বলতো, E2। তাহলে আমাদের এখানে হবে E1 মাইনাস E2, ঠিক আছে? তাহলে এই হলো শক্তির শোষণ বা বিকিরণের যে জায়গাটা সেটা। আচ্ছা, নেক্সট আমরা বোর পরমাণু মডেলের মোটামুটি ভাবে শেষ পর্যায়ে আছি। তবে বোর পরমাণু মডেলের ক্ষেত্রেও আমরা হাইড্রোজেনের রেখা বর্ণালী ব্যাখ্যাটা দেখার চেষ্টা করব। বোর পরমাণু মডেলের ক্ষেত্রে হাইড্রোজেনের রেখা বর্ণালী, আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আপনি যদি আমার কাছে কেমিস্ট্রি না বুঝতে পারেন, এত স্লো পড়ানোর পরেও আপনি কোনো জায়গায় অনলাইনে ক্লাস করে বুঝবেন না। হয়তো অনেক সেলিব্রিটি টিচার আছে এবং তাদের স্মার্ট বোর্ডে অনেক প্রেজেন্টেশন হাইলি মানে জিনিসপত্র বোঝায়। আমি আসলে এত হাই জিনিসপত্র বোঝাতে চাই না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার যতটুকু জানার দরকার আপনি ততটুকু জানলেই যথেষ্ট। হ্যাঁ, আপনাকে ইন্ডিয়ান কোনো রাইটারের বইও সলভ করে দিতে হবে না। আপনি হেল্প নিতে পারেন কোন টিচারের কাছ থেকে,
কিন্তু আপনি যখন হাইলি কোনো কিছু সলভ করতে যাবেন তখন আপনি আসলে খুব বেশি ভালো কিছু করবেন এমনটা কিন্তু নয়। আপনাকে আগে আপনার মূল বই সম্পর্কে মানে বেসিক কনসেপ্ট সম্পর্কে হাইলি মোটিভেটেড থাকা লাগবে, তারপর আপনি অন্য মোটিভেশন নিতে পারেন। হ্যাঁ, তো বোর পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা এখন দেখবো হাইড্রোজেনের রেখা বর্ণালী। কি দেখবো বলেন তো? হাইড্রোজেনের রেখা বর্ণালী। তো হাইড্রোজেনের রেখা বর্ণালী যদি আমরা দেখতে যাই সেক্ষেত্রে আমাদের কি ঘটনা ঘটবে? হাইড্রোজেনের রেখা বর্ণালী। তো ধরেন আমরা হাইড্রোজেন তো চিনি এবং এই হাইড্রোজেনের ক্ষেত্রে আমাদের 1 1। তাহলে আমরা এই জায়গাতে যে জিনিসটা দেখতেছি যে এই হাইড্রোজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কি একটি, ঠিক আছে। তো ধরেন আমি এইখানে যদি আপনাকে দেখাই, এক কক্ষপথ, এটা এক, এটা হলো দুই, এটা তিন, এটা চার, পাঁচ, ছয়, এ হলো সাতটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কে, এটা এল, এম, এন, ও, পি, কিউ, এই হলো সাতটা। তো হাইড্রোজেনের রেখা বর্ণালী যখন আপনি শিখতে যাবেন তখন আপনার কিছু জিনিস মাথায় রাখতেই হবে। শুধুমাত্র প্রথম কথা মনে রাখবেন, বোর পরমাণু মডেল শুধুমাত্র হাইড্রোজেনের রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারে। অর্থাৎ যেই মৌলের শুধুমাত্র একটি ইলেকট্রন বিদ্যমান থাকে শুধুমাত্র তার কি করতে পারে? রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তাহলে আপনি যদি এইখান থেকে একটু বোঝার চেষ্টা করেন তাহলে একটা জিনিস বুঝতে পারবেন খুব সঙ্গত কারণে। তো আমি শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কে আপনাকে পড়াইছি। তো আমি ধরেন আপনার যখন আমাদের শক্তির বিকিরণ হচ্ছে, ধরেন হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনটা কি করবে বলেন তো? 1 নম্বর কক্ষপথ থেকে ধরেন এদিকে গেল যখন, তখন শক্তির শোষণ ঘটবে, তাই না? বাট হাইড্রোজেন যখন এদিক থেকে আপনার শক্তির এখানে ওঠার পর যদি আপনি এখানে আর কোনো শক্তি না থাকে তখন এটা কি হবে? আবার যেদিক দিয়ে আসলে সেদিকে ফিরে যাবে। ফিরতে ফিরতে যদি সেটা শুধুমাত্র 1 নম্বর কক্ষপথেই পৌঁছে যায় তখন এই কক্ষপথকে একটা নাম পাবো। 1 নম্বর কক্ষপথে যদি পৌঁছায় তখন তাকে আমরা বলেছি লাইমেন বা লিমেন। প্রথমটাকে আমরা কি বলবো বলেন তো? লাইমেন। আর এভাবে যাইতে যাইতে মনে করেন ধরেন 2 নম্বর কক্ষপথে আসছে। কয় নম্বর কক্ষপথে বলেন তো? 2 নম্বর কক্ষপথে যদি আসে ইলেকট্রনটা বা হাইড্রোজেনের পরমাণুটা তখন তাকে আমরা কি বলবো? ঠিক আছে, তাহলে 1 নম্বরে আসলে আমরা তখন তাকে বলবো হচ্ছে কি লাইমেন বা লিমেন। হ্যাঁ, আর 2 নম্বরে যখন হয় তখন তাকে আমরা বলি হচ্ছে বামার। কি বলবো? বামার। ধরেন এইখান থেকে আমাদের ইলেকট্রনটা আসতেছিল কোন দিকে? এদিকে আসে 3 নম্বরের শক্তি শেষ হয়ে গেছে, তখন এই 3 নম্বরটাকে আমরা বলি হচ্ছে প্যাসচেন। কি বলি বলেন তো? প্যাসচেন। যদি আমাদের 4 নম্বরে আসে, ঠিক আছে, এই যে যদি আমাদের কত নাম্বার? 4 নম্বরে আসে, তাহলে এই 4 নম্বরে যখন আসবে তখন তার নাম কি হবে? তাহলে তখন তার নাম হচ্ছে ব্রাকেট। তখন তার নাম হবে ব্রাকেট। যদি আমাদের 5 নম্বরে আসে তাহলে তখন তাকে আমরা কি বলবো? 5 নম্বরে যখন আমাদের যাবে তখন তাকে আমরা কি বলবো? ঠিক আছে, তাহলে 1 নম্বরে গেলে লিমেন, 2 নম্বরে গেলে বামার, 3 নম্বরে যদি আসে শক্তি শেষ হয়ে যায় তাহলে তখন প্যাসচেন, 4 নম্বরে আসে শক্তি শেষ হলে তখন ব্রাকেট, আর 5 নম্বরে এসে যখন শক্তি শেষ হয়ে যাবে তখন তাকে আমরা বলবো ফুন্ড। কি বলবো বলেন তো? ফুল। যদি আমাদের 6 নম্বরে এসে শক্তি শেষ হয়ে যায় তখন তাকে আমাদের কি বলা হবে? তাহলে তখন তাকে আমাদের কি বলা হবে? তাহলে পরবর্তীতে সেইটা লাস্টের নাম হচ্ছে আমাদের হামপ্রিস। হামপ্রিস। এখন কথা হলো 7 নম্বরে কি কখনো ঘটবে? না, 7 নম্বরে ঘটবে না, কারণ আমাদের মোট হচ্ছে কি বলেন তো? এই 6টাই হবে। 7 নম্বর শক্তি স্তর থেকে এখানে, আর 7 নম্বর থেকে তো আমরা জানি যে মাঝামাঝি আসতে পারে না, মাঝামাঝি আসতে পারে না। এটি হচ্ছে আমাদের কি কোয়ান্টাইজেশনের ধারণা বা শক্তির কক্ষপথের ধারণা, তাই না? তাহলে দেখেন আমাদের মাঝামাঝি তো আর আসে কোনো জায়গায় থাকতে পারে না, এটা কিন্তু কখনো মাঝামাঝি আসতে পারবে না। ঠিক আছে, এই জন্য হাইড্রোজেনের রেখা বর্ণালীর ক্ষেত্রে শুধুমাত্র এখানে মনে রাখবেন যে 1 ইলেকট্রন বিশিষ্ট কোনো কিছুকে কি করতে পারে? ব্যাখ্যা করতে পারে। এটা একটা ব্যর্থতা। এটা একটা কি বলেন তো? বোর পরমাণু মডেলের কি ব্যর্থতা, ঠিক আছে, বা সীমাবদ্ধতা। ব্যর্থতা বলে কিছু নেই, সবই সীমাবদ্ধতা। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা দেখব দেখেন এখানে আমরা শুধুমাত্র বললো যে নিচের কোনটি দ্বারা বা নিচের বোর পরমাণু মডেল ব্যবহার করে, বোর পরমাণু মডেল
ব্যবহার করে কোনটির ব্যাখ্যা দেওয়া যায়? এটা একটা মেডিকেলের প্রশ্ন হতে পারে, ঠিক আছে। এইখানে আপনি বোঝার চেষ্টা করবেন ব্যাখ্যা দেওয়া যায়। 1 নাম্বার বা ক নাম্বার প্রশ্নে আমি আপনাকে বললাম, ক নাম্বার প্রশ্নে আপনাকে আমি বললাম যে এইচ প্লাস। খ নাম্বার প্রশ্নে আমি বললাম যে এইচ ই প্লাস। গ নাম্বার প্রশ্নে আমি আপনাকে বললাম লিথিয়াম প্লাস। ঘ নাম্বার প্রশ্নে আমি আপনাকে বললাম যে বেরিলিয়াম 2 প্লাস। বলেন কোনটির ব্যাখ্যা করা যাবে? তো এইখানে যদি আপনি দেখেন প্রশ্নটা, তাহলে দেখেন এইখানে ছিল আমাদের ইলেকট্রন একটা, গেছে চলে একটা, আছে কয়টা বলেন তো? শূন্যটা। হিলিয়ামের ক্ষেত্রে দেখেন এইখানে আছে কয়টা বলেন তো? ছিল আগে দুইটা, ছেড়ে দিয়েছেন একটা, আছে হলো একটা। লিথিয়ামের ক্ষেত্রে যদি আপনি দেখেন যে লিথিয়ামের ক্ষেত্রে ছিল তিনটা, ছেড়ে দিয়েছেন দুইটা, আছে হলো কয়টা? সরি, ছেড়ে দিয়েছেন একটা, আছে হলো দুইটা। বেরিলিয়ামের ক্ষেত্রে ছেড়ে দিয়েছেন দুইটা, আছে কয়টা? দুইটা। তাহলে এখানে রাইট অ্যান্সার কিন্তু একটা। তাহলে আমি বলেছিলাম যে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কি করতে পারে? বর্ণালী ব্যাখ্যা করতে পারে বোর পরমাণু মডেল। তো এই পর্যন্ত আমাদের আশা করি আমরা বুঝতে পারছি। অথবা আমাদেরকে এভাবে না দিয়ে বলতে পারে যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম কোনটির ব্যাখ্যা করতে পারবে, তখন কিন্তু হাইড্রোজেনের, কারণ হাইড্রোজেনের একমাত্র একটি ইলেকট্রন আছে, কারণ এর আছে দুটি, এর আছে তিনটি, এর আছে কয়টি? চারটি। প্রশ্নটা এই দুই ভাবে হতে পারে, ঠিক আছে। প্রশ্নটি এই দুই ভাবে হতে পারে। যাক, তো এটা একটা ব্যর্থতা বা সীমাবদ্ধতা আমরা দেখলাম। এরপরে আমরা যদি দেখি আরো একটা সীমাবদ্ধতার কথা আমরা বলতে পারি। আর একটা সীমাবদ্ধতার ক্ষেত্রে আপনি মনে রাখবেন যে বোর পরমাণু মডেলের, আচ্ছা, এটা একটা সাফল্য এবং ব্যর্থতা দুটোই, ঠিক আছে। কারণ হচ্ছে হাইড্রোজেনের রেখা বর্ণালী কিন্তু আমাদের কি করতে পারে নাই, রাদারফোর্ড পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারেনি, হ্যাঁ। কিন্তু বোর পরমাণু মডেল সেই ব্যাখ্যাটা দিতে পারতেছে, তার মানে একটা সাফল্য। এবং ব্যর্থতা হচ্ছে এটাই যে 2 ইলেকট্রন, 3 ইলেকট্রন বা বেশি ইলেকট্রন 1 ইলেকট্রনের বাইরে যদি হয়, তাহলে সেটা আবার কি করতে পারে না, ব্যাখ্যা করতে পারে না। এই জন্য এটা একটা ব্যর্থতা, ঠিক আছে। এরপরে আমরা দেখব যে ব্যর্থতার আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস। ধরেন এইখানে আমরা যে বর্ণালীগুলো দেখছিলাম, বর্ণালীগুলোর ক্ষেত্রে আমরা একটা নাম পাচ্ছিলাম। 1 নাম্বারে যদি থাকতো, 2 নাম্বারে থাকলে, 3 নাম্বারে থাকলে, 4, 5, 6, এই 6টা শিখছিলাম। তাহলে আমরা এটা প্রথমত আমাদের বইয়ের ভাষাগুলোতে লিখি যে লাইমেন বা লিমেন, আপনি যেটা বলেন সেটাই সঠিক, ঠিক আছে। 2 নাম্বার আমরা বলছিলাম হচ্ছে বামার, 3 নাম্বার আমরা বলছিলাম হচ্ছে কি প্যাস্টেন, হ্যাঁ। 4 নাম্বার আমরা বলছিলাম হচ্ছে ব্র্যাকেট, 5 নাম্বার আমরা বলছিলাম হচ্ছে ফোর্ড, 6 নাম্বার বলছিলাম কি বলেন তো হামফ্রিজ। তো এই যে বর্ণালীগুলো এভাবে কাজ করছিল। তো এই যে 6টা রেখা বর্ণালী, এটা হচ্ছে আমাদের কি বলেন তো রেখা বর্ণালী বা শক্তির শোষণ বিকিরণের ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছিলাম। শক্তির শোষণ বিকিরণ থেকে আমরা এই জিনিসটা পাইছিলাম, ঠিক আছে। এই 6টা রেখা পাচ্ছিলাম। এই 6টা রেখার ক্ষেত্রে ধরেন আমাদের এইখানে একটা রেখা আছে, এইখানে একটা রেখা আছে, এইখানে একটা রেখা আছে। তো এই রেখাগুলোর ক্ষেত্রে আমরা একটা জিনিস, আমরা দুটি প্রভাব দেখতে পাবো। যদি এই রেখাগুলোর উপরে আমাদের ইলেকট্রিক প্রভাব পড়ে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রভাব থাকে, তড়িৎ ক্ষেত্র দ্বারা যদি এরা প্রভাবিত হয়, তাহলে আরো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় দেখা যায়। এখানে তখন আরো কি করা যায় বলেন তো, আরো সূক্ষ্ম সূক্ষ্ম। যদি এরা তড়িৎ ক্ষেত্র দ্বারা যদি এই রেখাগুলো তড়িৎ ক্ষেত্র দ্বারা কোনো ক্রমে প্রভাবিত হয়, তাহলে আরো সূক্ষ্ম সূক্ষ্ম কিছু রেখা দেখা যায়। এই তড়িৎ ক্ষেত্র দ্বারা যদি হয়, তখন সেটাকে বলা হয় স্টার্ক ইফেক্ট। এর তখন একটা ইফেক্ট তৈরি হয়, সেই ইফেক্টের নাম হচ্ছে স্টার্ক ইফেক্ট। আর যদি আমাদের চুম্বক ক্ষেত্র দ্বারা, এই দুটোই এমসিকিউ, ঠিক আছে, চুম্বক ক্ষেত্র দ্বারা যদি এরা প্রভাবিত হয়, তখন এইখানে যে ইফেক্টটা পড়ে সেই ইফেক্টের নাম হচ্ছে জি ম্যান ইফেক্ট। কি ইফেক্ট বলেন তো? জি ম্যান ইফেক্ট। তাহলে এই হলো দুইটা ইফেক্ট আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের যদি আমাদের তড়িৎ ক্ষেত্র দ্বারা রেখা বর্ণালী বা শক্তির শোষণ বিকিরণের রেখা কোনো ক্রমে প্রভাবিত হয়, তখন তাকে আমরা বলবো যে স্টার্ক ইফেক্ট। আর যদি আমাদের চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো ক্রমে আমাদের এই শক্তির শোষণ বা বিকিরণের রেখা প্রভাবিত হয়, তখন সেইটাকে এখানে একটা প্রভাব সৃষ্টি হয়, সেটার নাম হচ্ছে কি জি ম্যান ইফেক্ট।
এই দুটি ইফেক্ট আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটি ইফেক্ট আমাদের গেল। আমরা এখন কিছু সাফল্য শিখবো। তবে আরো একটা ব্যর্থতা আমি আপনাকে বলি, আমি আর একটা আপনাকে ইলেকট্রন বলি যে, আচ্ছা আর একটা ব্যর্থতা না, আরো দুটি ব্যর্থতা বলি, 1 নাম্বার 2 নাম্বার, এই দুটি ব্যর্থতাই শেষ ব্যর্থতা। হ্যাঁ, দুটি ব্যর্থতার মধ্যে মনে রাখবেন যে পরমাণু মডেলের 3D ব্যাখ্যা বোর পরমাণু মডেল করতে পারে না। বোর পরমাণু মডেল শুধুমাত্র 2D চিত্র ব্যাখ্যা করতে পারে, ঠিক আছে, বা 2D ভিজুয়ালাইজেশন দেখাতে পারে, 3D ভিজুয়ালাইজেশন দেখাতে পারে না, ঠিক আছে। আরেকটা মনে রাখবেন যে আধুনিক যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, সেই ব্যাখ্যার কোনো সাথে এটা সঙ্গতিপূর্ণ নয়। বা মনে রাখবেন হাইজেনবার্গ, কি বলেন তো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সাথে বোর পরমাণু মডেল সাংঘর্ষিক, ঠিক আছে। বোর পরমাণু মডেল সাংঘর্ষিক, অর্থাৎ এর দুইজনের মধ্যে মিল খুঁজে পাওয়া খুবই টাফ বা নাই। তো এই হলো আমাদের ব্যর্থতা। এরপরে আমরা শিখবো যে সাফল্য। আচ্ছা, সাফল্য আমরা শিখবো হচ্ছে 3টা। আমি 3 শব্দটা বেশি ব্যবহার করি এবং এই 3 শব্দটা একটা গুরুত্বপূর্ণ শব্দ আমার কাছে মনে হয়। হ্যাঁ, তো আমরা এখন দেখবো হচ্ছে বোর পরমাণু মডেল কি বলেন তো, সাফল্য। এই যে এত ব্যর্থতার পরে আর কিছু সাফল্য কিন্তু আছে, ব্যর্থ না হলে আপনি কিন্তু সফল হতে পারবেন না। বোর পরমাণু মডেলের সাফল্য, এই সাফল্যগুলো সম্পর্কে আমাদের কিছু ধারণা রাখাটা জরুরি। এই সাফল্যগুলোর মধ্যে মনে রাখবেন যে এইখানে শুধুমাত্রই পরমাণুর স্থায়িত্ব নিয়ে ব্যাখ্যা করতে পারছেন। তাহলে 1 নাম্বার মনে রাখবেন যে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে, যে পরমাণুর কি বলেন তো স্থায়িত্ব। যেহেতু আমাদের শুধুমাত্র ইলেকট্রন পরিভ্রমণ করে, শক্তি স্তরে কোনো পরিবর্তন হয় না, তাহলে এইখান থেকে আমরা পরমাণুর কি করতে পারবো বলেন তো, স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারি, ব্যাখ্যা করতে পারে। 2 নাম্বার আমরা এখানে মাথায় রাখবো যে পরমাণুর স্থায়িত্ব ব্যাখ্যা করতে পারে, ইলেকট্রনের শক্তি স্তরের ব্যাখ্যা দিতে পারে, বা ইলেকট্রনের কি বলেন তো, ইলেকট্রনের শক্তির শোষণ বা বিকিরণ হয় কিনা, বা শক্তি স্তর বা শক্তির স্তরের ব্যাখ্যা দিতে পারে। 3 নাম্বার আমরা মনে রাখবো যে রিডবার্গ ধ্রুবক, রিডবার্গ ধ্রুবক এর মান নির্ণয়, ঠিক আছে। রিডবার্গ ধ্রুবকের মান আমরা জানি যে 10, 9, 6, 7, 8 সেন্টিমিটার ইনভার্স 1, ঠিক আছে, সেন্টিমিটার ইনভার্স। তো এটা হচ্ছে আমাদের কি বলেন তো রিডবার্গ ধ্রুবকের মান। তো এই মানগুলো সম্পর্কে বোর পরমাণু মডেল কি করতে পারে, ব্যাখ্যা করতে পারে। তো এই ক্লাসে আমি আপনাকে যতটুকু শেখাইছি, খুব শর্ট টাইমে যতটুকু আপনাকে শেখাইছি, আপনি ঠিক যদি ততটুকু মনে রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার বোর পরমাণু মডেল সম্পর্কে অনেক কিছু শিখিয়েছেন। জাস্ট আপনি একবার বইটা রিডিং করে নেবেন। ওকে, তো এই পর্যন্ত থাকবে। আমরা নেক্সট ডে নেক্সট টপিকস নিয়ে আলোচনা করব, এবং আমাদের চতুর্থ লেকচারে আমরা গুণগত রসায়নকে একটা মডিফাই করে খুব সুন্দর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। ওকে, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।